পৃথিবীর ইতিহাসে সবথেকে ভয়াবহ বিমান দুর্ঘটনা বলা হয় এই ফ্লাইট 571 এর ঘটনাটিকে। কিন্তু এখানে এমন কি হয়েছে, বিমানের সে পাইলটটি বিমানটিকে এয়ারপোর্টে না নামিয়ে এয়ারপোর্ট থেকে 60 কিলোমিটার দূর একটি বিশাল বরফের পাহাড়ের উপর ল্যান্ড করাতে গিয়ে বিমানটিকে সে পাহাড়ের সাথে ক্র্যাশ করিয়ে দেয়। কিন্তু এগুলি তো কিছুই না। এই দুর্ঘটনাটিতে 16 জন ব্যক্তি 3 মাস ধরে বেঁচে ছিল -30 ডিগ্রি তাপমাত্রায় সে বরফের মরুভূমিতে, এবং খাবার না পেয়ে ওরা সেখানে যা করেছিল তা আপনি স্বপ্নেও ভাবতে পারবেন না। চলুন তাহলে সম্পূর্ণ ঘটনাটি শুরু থেকে শুরু করা যাক। 12 অক্টোবর 1972 দক্ষিণ আমেরিকার একটি দেশ ইউরুগুয়াই থেকে চিলির রাজধানী সেন্টিয়াগোতে যাওয়ার জন্য একটি ছোট 50 জন ক্যাপাসিটি হবে এমন একটি চার্টার প্লেন রওনা দেয়, এবং এই প্লেনের মধ্যে কিছু রাগবি প্লেয়ার এবং তাদের পরিবারের সদস্যরা ছিল। এই রাগবি প্লেয়ারদের একটি ম্যাচ ছিল চিলি দেশে, সেই ম্যাচটা অ্যাটেন্ড করার জন্য ওরা যাচ্ছিল সেখানে। প্লেনটি খুব দ্রুত বেগে যাচ্ছিল এবং আশা করা হচ্ছিল যে 3 ঘন্টার মধ্যেই নিজের ডেস্টিনেশনে পৌঁছে যাবে এই প্লেন। কিন্তু প্রায় 1 ঘন্টা চলার পর তাদের সামনে একটি বড় সমস্যা এসে পড়ে। তারা যে রাস্তা দিয়ে যাচ্ছিল সেই রাস্তায় ঘন কালো মেঘ এবং ঝড় বইছিল, এবং পাইলট এটা ভালোভাবে বুঝতে পারছিল যে এই ঝড়ের মেঘের মধ্যে দিয়ে যেও একদমই সেফ হবে না। এবং পাইলট এই সমস্যাটি দেখে যত তাড়াতাড়ি সম্ভব প্লেনটিকে কাছের আর্জেন্টিনার একটি এয়ারপোর্টে নামিয়ে দেয়, এবং সারা রাত তারা এই এয়ারপোর্টের মধ্যেই কাটায়। ওরা কোনো সুযোগই পাচ্ছিল না এখান থেকে আবার রওনা দেওয়ার জন্য চিলির জন্য। আর্জেন্টিনার সেই এয়ারপোর্টটির মধ্যে সারা রাত ওরা কাটিয়ে দেয়, এবং রাত থেকে দিন হয়ে যায়, কিন্তু এই ঝড় থামার নামই নিচ্ছিল না। কিন্তু খেলোয়াড়দের তো তাড়াতাড়ি চিলিতে যেতেই হবে, কারণ তাদের ম্যাচ আছে। তাই ঘন কালো মেঘ থাকা সত্ত্বেও তারা নিজেদের যাত্রাতে আবার রওনা দেয় এই বিমানে করে। কিন্তু এখন পাইলটের সামনে দুটি বড় সমস্যা ছিল। একটি তো ছিল যে মেঘের কারণে বিমানের সামনে দেখা খুবই দুষ্কর হচ্ছিল, অপর দিকে তারা যে জায়গাটি দিয়ে যাচ্ছিল সেই জায়গাটিতে পৃথিবীর সবচেয়ে লম্বা এবং মাউন্ট এভারেস্টের পর পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ পর্বতমালা ছিল, যাকে অ্যান্ডিজ পর্বতমালাও বলা হয়। কিন্তু এখানে একটি ভালো জিনিস কি জানেন, যে পাইলটটি এই বিমানটি উড়াচ্ছিল তার খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল এই রাস্তা দিয়ে যাওয়ার, কারণ আগে সে 29 বার এখান দিয়ে বিমান চলিয়েছে, এবং উপর থেকে 20 বছরের এক্সপিরিয়েন্সও আছে পাইলটের। মানে অল ইন অল পাইলট খুবই এক্সপিরিয়েন্স ছিল বিমান চালাতে। অপরদিকে পাইলট নিশ্চিত ছিল যে 1 ঘন্টার মধ্যেই তারা সেই জায়গাতে পৌঁছে যাবে। কিন্তু এখানে যেটা ডর ছিল সেটাই হলো ঝড়ের মেঘ এত বেশি ছিল যে পাইলট সামনে কিছু দেখতেই পারছিল না। পাইলট ভাবছিলেন যে অ্যান্ডিজ পর্বতের চূড়াগুলি দেখে দেখে তিনি ধারণা করে চিলিতে পৌঁছে যাবেন কোনোভাবে, কিন্তু এই মেঘ এত বেশি ছিল যে পাহাড়ের চূড়া দেখা তো দূরে থাক, তিনি এটাও জানতেন না যে তারা কতটা উপরে এবং কোথায় আছে। তাই তিনি শেষমেশ এয়ারপ্লেনটিকে চালিয়ে নিয়ে যান, কারণ পাইলট এই রাস্তার আইডিয়া না করতে পারলেও তিনি এতটুকু জানতেন যে 1 ঘন্টার মধ্যে ওরা পৌঁছে যাবেন। সময়ের আন্দাজ করে 1 ঘন্টা ধরে এই প্লেনকে চালিয়ে যান রাস্তার কোনো আগাগোড়া না জেনেই। এবং এখানে আমি আপনাদের একটা কথা জানিয়ে রাখি যে রাস্তায় যেমন যানবাহনকে কন্ট্রোল করার জন্য ট্রাফিক পুলিশ থাকে, ঠিক তেমনই ভাবে প্লেন বা এয়ারক্রাফট গুলিকে কন্ট্রোল করার জন্য এটিসি অর্থাৎ এয়ার ট্রাফিক কন্ট্রোল থাকে, এবং এদের কাজে একটাই, কোনো প্লেন বা কোনো এয়ারক্রাফট আসলে আছে কোথায় সেটা জানা, এবং কোন প্লেন কখন ল্যান্ড করবে সেগুলিকে যাচাই করা। এখন এখানে কি হয় কি, যখন পাইলট এটিসি থেকে রেডিও কল করে জিজ্ঞাসা করা হলো আপনি কি অ্যান্ডিজ পর্বতকে পার করেছেন না এখনো পিছিয়ে রয়েছেন, তখন পাইলট বললো হ্যাঁ আমরা অ্যান্ডিজ পর্বতকে কখনই পার করে ফেলেছি এবং আমরা এখনই ল্যান্ড করতে যাচ্ছি চিলির এয়ারপোর্টে। কিন্তু বাস্তবে কি জানেন, পাইলট আসলে জানতোই না তারা কোথায় আছে, কারণ মেঘের জন্য তো কিছু দেখাই যাচ্ছিল না। তবু না জেনে এটিসি কে পাইলট বলে দেয় অ্যান্ডিজ পার করে ফেলেছেন, এবং এখন নাকি ওরা ল্যান্ড করতে যাচ্ছিল চিলির এয়ারপোর্টে। এবং এখানে এটিসি পাইলটের কথাতেই নির্ভর ছিল, পাইলট যা বলে তাকে ওরা বিশ্বাস করত, এই কারণে ল্যান্ড করার জন্য অনুমতিও দিয়ে দেয় পাইলটকে এটিসি। কিন্তু আসলে সত্যিটা কি জানেন, তারা চিলির এয়ারপোর্টের কাছে নয়, বরং এয়ারপোর্ট থেকে 60 কিলোমিটার দূরে অ্যান্ডিজ পর্বতের কাছেই এখনো ছিলেন। এবং এটিসি থেকে অনুমতি পাওয়ার পর যখন পাইলট ধীরে ধীরে বিমানটিকে নিচের দিকে নামাতে শুরু করেন, হঠাৎ তিনি দেখতে পান প্লেনের সামনে বড় একটি পাহাড়। পাইলট ভয়ে এসে বিমানটির লিভারটি যত জোরে সম্ভব চাপিয়ে বিমানটিকে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এতক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। পাহাড়টি এত সামনে ছিল যে বিমানের উপরে ওঠার আগে বিমানের পিছনের অংশটি পাহাড়ের সাথে বাড়ি খেয়ে ভেঙে আলাদা হয়ে যায়। বিমানের পিছের অংশটি ভেঙে যাওয়ার পর এই বিমানের পিছের যে সিটগুলি ছিল সেগুলি প্যাসেঞ্জারদের সাথে করে নিয়ে বাইরে ছিটকে যায়, এবং 3 জন যাত্রীর সেখানেই মৃত্যু ঘটে। এবং পিছনের এই অংশটি ভেঙে যাওয়ার পর বিমানটি সম্পূর্ণভাবে ডিসব্যালেন্স হয়ে যায়, এবং বিমানের সামনের যে 2টি ডানা ছিল সেগুলি পাহাড়ের সাথে বাড়ি খেয়ে ভেঙে যায়, এবং এখন শুধুমাত্র বিমানের সামনের অংশটি ঠিকঠাক রয়ে গিয়েছিল। এবং এই সামনের অংশটি একটি বুলেট প্রুফ ট্রেনের থেকেও বেশি গতিতে অর্থাৎ 350 কিলোমিটার গতিতে যাচ্ছিল। এত গতিতে যাওয়ার ফলে পাইলটের মৃত্যু তৎক্ষণাৎই ঘটে। বিমানের মধ্যে যে বাকি যাত্রীরা রয়েছিল তারা খুবই গুরুতরভাবে আহত হয়ে যায়, কারো হয়তো পা ভেঙে যায় বা হাত। এমনকি 45 জন যাত্রীর থেকে এখন মাত্র 33 জন লোকই বেঁচে ছিল, বাকি সব মারা যায়।
এই ভাঙা প্লেনটি এখন এন্ডিস পর্বতের এমন একটি জায়গায় ছিল সেখানে মানব বসতির কোনো নামগন্ধই ছিল না, এবং এখন বেঁচে থাকা লোকেরা হয়তো ভাবছিল খুব তাড়াতাড়ি উদ্ধার করে নেওয়া হবে তাদের এখান থেকে এবং তাদের জীবন বেঁচে যাবে, এর বেশি কি বা হবে। কিন্তু তারা জানতো না এটা তো ছিল মাত্র শুরু, আরো বড় বিপদ আসতে চলেছিল তাদের সামনে। কল্পনাও করতে পারবেন না তাদের সাথে কি কি হতে চলেছিল সামনে। আহত যাত্রীদের মধ্যে কারোর মাথা ফেটে গিয়েছিল বা পা ভেঙে গিয়েছিল, এমনকি একজনের তো পেটের মধ্যে এয়ারপ্লেনের একটি টুকরো ভেঙে ঢুকে গিয়েছিল। এর থেকে বোঝাই যাচ্ছে এদের কাছে বেশি সময় নেই। এগুলির যদি তাড়াতাড়ি চিকিৎসা না করা হয় তাদের বাঁচানো খুবই মুশকিল হয়ে যাবে। এখানে সময়ও তাড়াতাড়ি যাচ্ছিল, দিন থেকে রাত হয়ে যায়। উদ্ধারকারী দলের কাছেও বেশি সময় নেই, কারণ রাত হয়ে গেলে তারা আর এই খোঁজ কার্য চালাতে পারবেন না ঘন অন্ধকারের মধ্যে। উপর থেকে অ্যান্ডিস পর্বতের জায়গাটি রাতে -30°C পৌঁছে যায়। এত কম তাপমাত্রায় জায়গাটি রাতে বরফের নরকে পরিণত হয়ে যায়। এমনকি এত ঠান্ডাতে রাতে বেঁচে থাকা প্রায় অসম্ভব। অন্যদিকে 4টি উদ্ধারকারী হেলিকপ্টার নিজেদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছিল এদের খোঁজার জন্য, কিন্তু এদের কোনো হদিশই পাওয়া যাচ্ছিল না এই হেলিকপ্টারগুলির মাধ্যমে। এভাবে দিন থেকে রাত হয়ে যায় এবং দুর্ঘটনার জায়গাটিতে সবাই ভাবছিল শুধুমাত্র আজকের রাতটা কোনোভাবে কাটিয়ে দিতে পারলেই হলো, কালকে উদ্ধারকারী দল এসে তাদের বাঁচিয়ে নেবে। কিন্তু তারা যেমন ভাবছিল এবং আশা করছিল তেমনটা আর হয়নি। সেই রাতটি তাদের কল্পনার থেকে অনেক ভয়ানক ছিল। ঠান্ডা এত বেশি ছিল 5 জন ব্যক্তি সেই রাতেই মারা যায়। এখন মাত্র 23 জন লোকই বেঁচে ছিল এই 33 জনের মধ্যে থেকে। কিন্তু পরের দিন সকালে ওরা বেঁচে যাওয়ার একটি আশা পায়। ওরা আকাশে একটি উদ্ধারকারী হেলিকপ্টারকে দেখতে পায়, কিন্তু দুর্ভাগ্যবশত এই হেলিকপ্টারগুলি তাদের আর দেখতে পায়। কারণ দেখুন বিমানটির রং ছিল সাদা এবং বরফের রঙও সাদা। অন্যদিকে জায়গাটি ছিল বিশাল পার্বত্য এলাকার মধ্যে। এখানে কাউকে খুঁজে পাওয়া ঘাসের ঢেরের মধ্যে সুই খুঁজার সমান। রেস্কিউ টিম বহুত চেষ্টা করে তাদেরকে খোঁজার জন্য, এবং ক্র্যাশ সাইটে সে ব্যক্তিরও অনেক চেষ্টা করে রেস্কিউ টিমের অ্যাটেনশন গ্র্যাব করার জন্য। ওরা লিপস্টিক দিয়ে বিমানের উপর একটি ক্রস সাইন বানানোর চেষ্টা করে এবং বরফের উপর সুটকেসগুলি দিয়েও একটি ক্রস সাইন বানানোর চেষ্টা করেছিল, কিন্তু এই ইঙ্গিতগুলি বিশাল এন্ডিস পর্বতের এলাকার তুলনায় খুবই ছোট ছিল। দিনের পর দিন এইভাবে 4টি, 10টি, 20টি হেলিকপ্টার খোঁজ চালিয়ে যায় এই এন্ডিস পর্বতে, কিন্তু এদের আর কোনো খোঁজই পাওয়া যায় না এই হেলিকপ্টারগুলির সাহায্যে। এখন হয়তো আপনার মনে আসতে পারে যে তারা সেখানে আগুন জ্বালিয়ে উদ্ধারকারীদের অ্যাটেনশন তো গ্র্যাব করতে পারতো ধোঁয়ার মাধ্যমে, তাহলে এটা কেন করেনি? দেখুন, ভেঙে যাওয়া যে বিমানটি ছিল ফায়ার প্রুফ ছিল, মানে এটার মধ্যে কোনো আগুন লাগতে পারে না। অন্যদিকে তাদের কাছে যে অল্প পরিমাণ কাপড় বা কম্বলগুলি ছিল সেগুলি যদি তারা আগুন ধরিয়ে দেয় তাদের পক্ষে একদিনও রাত কাটানো সম্ভব হবে না। অপরদিকে এটা তো কোনো শিওর নেই এই রেস্কিউ টিম আগুনকে দেখতে পারবে কি পারবে না, এবং যদি ওরা দেখতে না পারে, বাঁচাতে না পারে, তাহলে ঠান্ডায় ওদের মৃত্যু ঘটবে। এভাবে 8 দিন হয়ে যায় তাদের খুঁজতে খুঁজতে, কিন্তু উদ্ধারকারী দল তাদের আর কোনো খোঁজই পাচ্ছিল না, এবং তারা ভাবছিল কারোর পক্ষে এই ঠান্ডায় 8 দিন বেঁচে থাকা অসম্ভব। এই কারণে ওরা কি করে এই রেস্কিউ মিশনটাকে বন্ধ করে দেয়, মানে এখন ওদের আর কেউ বাঁচাতে যাবে না। এমনই সময় ক্র্যাশ সাইটে লোকজন ভাঙা প্লেনের আবর্জনাগুলি খুঁজে খুঁজে একটি রেডিও খুঁজে পায়, এবং সেই রেডিওটি চালানোর পর তারা শুনতে পায় তাদের জন্য যে উদ্ধারকারী অভিযানগুলি চালানো হচ্ছিল সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এটা শুনে তাদের মনোবল সম্পূর্ণভাবে ভেঙে যায়, এবং ওরা ভাবছিল এখানে থেকে বেঁচে যাওয়ার আর কোনো সম্ভাবনাই নেই, তাদের মৃত্যু এখানেই ঘটবে। উপর থেকে যে অল্প খাবার নিয়ে ওরা এতদিন বেঁচে ছিল সেগুলি প্রায় শেষের পথে, এবং এখন তাদের বেঁচে থাকার জন্য সব থেকে কঠিন একটি সিদ্ধান্ত নিতে হয়, যেটার কথা আপনি স্বপ্নেও ভাবতে পারবেন না। তারা তাদের বন্ধুদের মৃতদেহ খাওয়ার পরিকল্পনা নেই, এবং অবশ্যই এটা একদমই সহজ ছিল না তাদের জন্য। পরে এইভাবে একের পর এক দিনগুলি কাটছিল। তাদের কাছে কোনো পরিকল্পনা ছিল না কি করা উচিত হবে এখান থেকে বাঁচার জন্য, এবং ভাঙা প্লেনে তারা রাত কাটাতো, এবং সমস্যা যেন তাদের পিছুই ছাড়ছিল না। উপর থেকে প্লেন ক্র্যাশের 16 দিন পর আরো একটি বড় বিপদ আসে তাদের সামনে। বরফের বিশাল একটি তুষার ধস তাদের উপর এসে পড়ে, যার ফলে তাদের ভাঙা প্লেনটি বরফের নিচে চলে যায় এবং আটকে পড়ে ওরা, এবং দুর্ভাগ্যবশত আরো 8 জন সেখানেই মারা যায়, এবং এখন রয়ে যায় মাত্র 19 জন লোক। এই ঘটনাটার পর তারা বুঝতে পারে যে এইভাবে যদি তারা এখানে আরো থাকে তাদের মৃত্যু নিশ্চিত, কেউই তাদের বাঁচাতে পারবে না। তাই এখন সবাই সিদ্ধান্ত নিল যে এখান থেকে বেরোতেই হবে সাহায্য পাওয়ার জন্য। কিন্তু বেশিরভাগ লোকের অবস্থা খুবই খারাপ ছিল সেখানে। পাহাড় চড়া পরিস্থিতিতে ওরা একদমই ছিল না, কিন্তু 3 জন ব্যক্তি এখনো অন্য সবার তুলনায় অনেকটাই সুস্থ ছিল, এবং এটা নিশ্চিত করা হলো যে ওরাই যাবে সাহায্য আনার জন্য পাহাড়ের পার। কিছুদিন চলার পর তারা এয়ারপ্লেনের পিছনের ক্র্যাশ হওয়া অংশটি খুঁজে পেল, এবং এটার মধ্যে তারা একটি ব্যাটারি পেল। তারা ভাবলো এই ব্যাটারিটা যদি বিমানের মেইন বডির পাশে নিয়ে কমিউনিকেশন ডিভাইসটি চালু করা যায় তাহলে উদ্ধারকারী দলের সাথে যোগাযোগ করা যেতে পারে। কিন্তু ব্যাটারিটার ওজন ছিল 25 কিলোগ্রাম, এবং এটা খুবই বেশি ছিল ক্যারি করার জন্য, তাই এটা সম্ভব ছিল না সেখানে নিয়ে যাওয়া। তাই ওরা ব্যাটারিটাকে না নিয়ে কমিউনিকেশনের ডিভাইসটিকে সেখানে নিয়ে এসে পড়ে। কিন্তু দুর্ভাগ্যবশত অনেক চেষ্টা করার পরও এরা এই মেশিনটিকে চালু করতে পারে না।
অপরদিকে পিছে ক্র্যাশ সাইটে আরেকটি বড় তুষার আবার আসে এবং রাতে ঘুমিয়ে যাওয়ার পর তাদের উপর পড়ে। এতে আরো প্রায় 3 জন ব্যক্তি জীবন হারায় এবং এখন মাত্র 29 জনের থেকে 16 জনই বেঁচে ছিল। দিন দিন মৃত্যুর সংখ্যা আরো বাড়ছিল। এখন এই 3 জন ব্যক্তি ক্যানেসা, পারাদো এবং ভিজিনটনের কাছে পাহাড় চড়ার কোনো ইকুইপমেন্ট ছিল না। তারা কোনো ইকুইপমেন্ট ছাড়াই পাহাড়ের উপর চলার চেষ্টা করে। ওরা পশ্চিম দিকের পাহাড়ের উপর চলছিল, এটা না জেনে আসলে ওরা যাচ্ছে কোথায়, ওরা কি আসলে কোনো মানব বসতি খুঁজে পাবে কি পাবে না। তাদের মনে হচ্ছিল যে এই পাহাড়টি পার করলেই তারা মানুষের সাহায্যও পাবে এবং ওরা ভাবছিল 3 দিনের মধ্যে এই পাহাড় ইজিলি পার করে ফেলবে। তাই ওরা 3 দিনের খাবারই ওদের কাছে রেখেছিল। পরে এইভাবে চলতে চলতে অবশেষে তারা পাহাড়ের উপর উঠে যায়, কিন্তু ওরা সেখানে উঠে দেখতে পায় সামনে কোনো মানুষের বসতিই নেই, শুধুমাত্র পাহাড়ই পাহাড় রয়েছে এবং তাদের খাবারও প্রায় শেষের পথে ছিল। এই কারণে ওরা সিদ্ধান্ত নিল যে তাদের মধ্যে থেকে একজন আবার ফিরে যাবে, কারণ খাবার খুব কম, 3 জনের খাবার হবে না আগে যাওয়ার জন্য। এবং 2 জন আবার সামনে এগিয়ে যায়, আরেকজন পিছে ক্র্যাশ সাইটে আবার চলে যায়। তাই ভিজিনটন ফিরে যায় আবার ক্র্যাশ সাইটে এবং ক্যানেসা ও পারাদো আগের মতনই চলতে শুরু করে। আবার সেই পাহাড়ের চূড়াটা চড়তে চড়তে তাদের সঠিক রাস্তার ধারণা হয়ে যায় এবং 2 জন আরো কয়েকদিন এইভাবেই এগিয়ে যায়। কিছুদিন পর তারা নদীর একটি স্রোত দেখতে পায় এবং তারা এই নদীর স্রোতের সাথে চলতে থাকে। ননস্টপ 9 দিন আরো চলার পর অবশেষে 20 ডিসেম্বর 1972 নদীর অপর দিকে 3 জন লোক দেখতে পায় যারা ঘোড়ার উপর ছিল। দেখুন, এরা এতদিন চলতে চলতে অনেক ক্লান্ত ছিল এবং আপনার বিশ্বাস হবে না 9 দিনে মোট এরা 61 কিলোমিটার পার করে ফেলেছিল। কিন্তু অবশেষে এদের এই অক্লান্ত পরিশ্রমের ফল সামনে ছিল। তারা চিৎকার করে সাহায্য করার জন্য ডাকে ওই 3 জন ব্যক্তিকে এবং তারা বলে টুমোরো মানে কালকে আসবে আবার ওরা। এটা বলে ওরা চলে যায় এবং পরের দিন সকালে যখন এরা আবার ফিরে আসে তখন নান্দো পারাদো একটি কাগজে সম্পূর্ণ ঘটনাটি লিখে দেয়, এরা কিভাবে এখানে এসেছে এবং ওরা কে, সম্পূর্ণ ঘটনাটা এই কাগজটির মধ্যে লিখে দেয় এবং এই কাগজটিকে একটি পাথরের মধ্যে মুড়িয়ে নদীর ওই পারে পাঠায়। সে ব্যক্তিদের মধ্যে থেকে একজন এটাকে পরে বুঝতে পারে এরা তো 2 মাস আগে হারিয়ে যাওয়া সে প্লেনটির যাত্রীরা। এটা জানা মাত্রই সে ব্যক্তি তাড়াতাড়ি ঘোড়ায় চড়ে পাশের মিলিটারি অফিসারদের কাছে এই খবরটি পৌঁছিয়ে দেয়। তারপর এই 2 জনকে উদ্ধার করে নেওয়া হয় 22 তারিখ এবং 2টি হেলিকপ্টারের মাধ্যমে এই 2 জনকে নিয়ে ক্র্যাশ সাইটে যায় রেস্কিউ করতে বাকি লোকজনদের এবং এখন মাত্র 16 জনই বেঁচে ছিল এই সম্পূর্ণ বিমান দুর্ঘটনাটিতে। ধন্যবাদ আপনাকে এতটুকু দেখার জন্য ভিডিওটি, এবং আপনি আরো কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন।